দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি বহুল আলোচিত পদ্মা ব্যারেজ নির্মাণের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ সচিবালয়ে একনেক সভায় দেশীয় অর্থায়নে 34,500 কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এছাড়া ভারতের সাথে অভিন্ন 54টি নদীর পানি বন্টন নিয়ে করা গঙ্গা চুক্তি বাস্তবায়নে কাজ করছে কারিগরি দল। একনেক সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী আনি। মোহাম্মদ হোসেইনের প্রতিবেদনে বিস্তারিত। 1975 সালে ভারতের পশ্চিমবঙ্গে ফারাক্কা বাঁধ নির্মাণের কারণে বাংলাদেশের পদ্মা নদীর প্রবাহ ব্যাপকভাবে কমে যায়। শুষ্ক মৌসুমে কৃষি সেচ ব্যবস্থায় দক্ষিণ পশ্চিমাঞ্চলে দেখা দেয় তীব্র পানি সংকট। তখন থেকেই পানির সংরক্ষণ ও নদীর স্বাভাবিক প্রবাহ রক্ষায় আলাদা ব্যারেজ নির্মাণের দাবি ওঠে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পদ্মা ব্যারেজ নির্মাণ ছিল বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি। বুধবার সচিবালয়ে মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত নতুন সরকারের তৃতীয় একনেক বৈঠকে পদ্মা ব্যারেজ নির্মাণের সিদ্ধান্ত হয়েছে। দেশীয় অর্থায়নে প্রায় 34,000 কোটি টাকার প্রাথমিক ব্যয়ে পদ্মা ব্যারেজ নির্মাণের কথা জানান পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী আনি। বাংলাদেশের মাস্টার মাইন্ড প্রকল্প সেটি হল পদ্মা ব্যারেজ। প্রায় 35,000 কোটি টাকার এই প্রজেক্ট আজকে অনুমোদন হয়েছে। আমি মনে করি যে এই প্রকল্পটি বাস্তবায়নের মধ্য দিয়ে যে বাংলাদেশের দীর্ঘদিনের যে দক্ষিণ পশ্চিমাঞ্চল উত্তরাঞ্চল সেদিকের মানুষ সবচেয়ে বেশি উপকার পাবে। এই প্রকল্পের সঙ্গে অনেকগুলো নদী কানেক্ট থাকবে পদ্মার সঙ্গে, এটার সঙ্গে গঙ্গার সঙ্গে পদ্মা, পদ্মার সঙ্গে নদী। সেই নদীগুলো হলো আপনার হিসনা, মাথাভাঙ্গা, গড়াই, মধুমতি, ইসামতি সহ আরও কয়েকটা নদী। তিনি বলেন, ভারতের সাথে অভিন্ন 54 নদীর পানি বন্টন নিয়ে করা গঙ্গা চুক্তি বাস্তবায়নে কাজ করছে সরকারের কারিগরি দল। আমাদের টেকনিক্যাল টিম কাজ করছে গঙ্গা চুক্তি নিয়ে। আশা করছি যে এই বছরেই আমরা এটাকে রিভিউ করব এবং পার্শ্ববর্তী দেশ ভারত তাদেরও সেখানে স্টাডি কাজ করছে। সেই জন্য আমাদের যে জয়েন্ট রিভার কমিশন যেটা, সেখানে যে কমিটি হয়েছে, ওনাদের যে কমিটি হয়েছে, সেই কমিটি মিলেই তো আলোচনা হচ্ছে এবং সিদ্ধান্ত খুব শীঘ্রই আপনারা পাবেন। এর মধ্যেই আশা করছি যে 30 বছরের যে চুক্তিটা সম্পূর্ণ হয়ে এবার হচ্ছে সেটা কন্টিনিউ আবার করবে ইনশাল্লাহ। মন্ত্রী জানান, আগামী 2026-27 অর্থ বছরের বাজেট পাশের পর শুরু হবে পদ্মা ব্যারেজের কাজ, শেষ হবে 2033 সালে। সামনে যে অর্থ বছর আমরা তো ইনশাল্লাহ খুব সহজে আমরা শুরু করব, যার কারণে আজকে এক থেকে এটা অনুমোদন হয়েছে। দেশের মোট আয়তনের 1/3 এলাকার মোট 24টি জেলার প্রায় 7 কোটি মানুষ উপকার পাবে এই প্রকল্পের মাধ্যমে। মোহাম্মদ হুসাইন, 71, ঢাকা। পদ্মা ব্যারেজ নির্মাণ করা হবে রাজবাড়ীর পাংশা এবং পাবনার সদর উপজেলার মাঝামাঝি জায়গায়। এর ফলে শুষ্ক মৌসুমে পানি পাবে ছোট বড় মিলিয়ে 632টি নদী। উপকারভোগী হবে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 25 থেকে 26টি জেলা। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের নদী ব্যবস্থাপনায় এটি একটি প্রয়োজনীয় প্রকল্প। এর নির্মাণ ব্যয় ধরা হয়েছে 34,794 কোটি টাকা। আসছে জুনে শুরু হয়ে চলবে 2033 সাল পর্যন্ত। রাজশাহী ব্যুরো প্রধান রাশিদুল হক রুশোকে নিয়ে প্রতিবেদন করেছেন মামুন হোসেন। নদী খনন করে পানি ধরে রেখে শুষ্ক মৌসুমে ব্যবহার করার নজির আছে বিশ্বের অনেক দেশে। ভারত থেকে আসা গঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে পদ্মা নামে। এই নদীর পানি ব্যবস্থাপনায় এবার যুগান্তকারী প্রকল্প নিয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়, যা জাতীয় অর্থনৈতিক পরিষদ একনেকে পাশ হয়েছে। পদ্মা ব্যারেজ নির্মাণ করা হবে রাজবাড়ীর পাংশা এবং পাবনার সদর উপজেলার মাঝামাঝিতে। এই ব্যারেজের মাধ্যমে নদী প্রবাহ নিয়ন্ত্রণ, পানি বিভাজন এবং নিচের দিকের প্রবাহের পানি সুষ্ঠু বন্টন তুলনামূলক সহজ হবে। ডিপিপিতে প্রকল্পের প্রধান কাজের মধ্যে রয়েছে 78টি স্পিলওয়ে গেট, যার প্রতিটির প্রস্থ 18 মিটার। এছাড়া 18টি আন্ডার সুইচ গেট থাকবে। নৌযান চলাচলের জন্য 14 মিটার প্রস্থ একটি নেভিগেশন লক এবং 2টি 20 মিটার প্রশস্ত ফিশ পাস রাখা হবে। প্রথম ধাপের আওতায় 135.6 কিলোমিটার দীর্ঘ গড়াই মধুমতি নদী এবং 246.46 কিলোমিটার হিসনা নদী ব্যবস্থার ড্রেজিং ও পুনঃখননের কাজও করা হবে।
সেটি বাস্তবায়িত হলে আমরা আমাদের পদ্মা নদীতে লিন পিরিয়ডেও পানি ধরে রাখতে পারবো এবং এটার ডাইরেক্ট সুফলটা আমাদের পাবে 23টি জেলার 26টি জেলার জনগণ এই ডাইরেক্ট সুফল পাবে এই পদ্মা ব্যারেজ থেকে। আমরা পদ্মা ব্যারেজে লিন পিরিয়ডে প্রায় 2900 মিলিয়ন ঘনমিটার পানি ধরে রাখার ক্যাপাবিলিটি আছে। এই ব্যারেজের ফলে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 25 থেকে 26টি জেলার 6 শতাধিক নদীতে শুষ্ক মৌসুমে পানি প্রবাহ নিশ্চিত করা হবে, যার মধ্যে উল্লেখযোগ্য গড়াই মধুমতি, ইসামতি মাথাভাঙ্গা, চন্দনা বারাশিয়া ও বড়াল। এই নদীটা আমাদের একটা অর্থনৈতিক জোনে পরিণত হবে। এই পদ্মা ব্যারেজের পাশাপাশি এই নদীটা যদি এই পাশ দিয়ে একটা রাস্তা বের করে দেওয়া যায়, একবারে যতদূর যাওয়া যায়, তাহলে এই যে পর্যটন এলাকা থেকে শুরু করে ওই পারে চরের অঞ্চলের যে কৃষি ফসল উৎপাদন হবে, দ্রুত বাজার ব্যবস্থা তৈরি হবে। সংকটের সময় ব্যারেজ দিয়ে প্রতি সেকেন্ডে ন্যূনতম 570 ঘনমিটার পানি ছাড়া হবে। এতে প্রাণ ফিরে পাবে নদীগুলো। প্রকল্পের মাধ্যমে প্রায় 19 লাখ হেক্টর জমিতে সেচ সুবিধা নিশ্চিত হবে। ফলে কুষ্টিয়া, ফরিদপুর, যশোর, খুলনা, বরিশাল, পাবনা ও রাজশাহী অঞ্চলে কৃষি উৎপাদন বাড়বে। ব্যারাজ করলে কি হবে, শুকনো মৌসুমে যখন আমাদের পানিটা ভাগাভাগি হয়, তখন যে পানিটা আমরা পাই চুক্তি অনুযায়ী, সেই পানিটাকে আমরা ব্যারাজের গেট দিয়ে পানিটাকে আটকিয়ে রাখবো। অল্প পরিমাণ ছেড়ে দিব, বেশিটা আটকিয়ে রাখলে এখানে একটা জলাধার তৈরি হবে, রিজার্ভারের মতো। নদীর 2 কুল পানিতে ভরা থাকবে। তখন গ্র্যাভিটিতে অটোমেটিক এই নদীগুলো এখন যেগুলো শুকনো মৌসুমে মরে যায়, সেই নদীগুলো তখন সতেজ হয়ে যায়। আগামী অর্থ বছরেই প্রকল্পের কাজ শুরু হবে, চলবে 7 বছর ধরে। কোনো ঋণ নয়, রাষ্ট্রের টাকায় এই প্রকল্প নির্মাণ করবে পানি উন্নয়ন বোর্ড। মামুন হুসাইন, 71, ঢাকা। পবিত্র ঈদুল আজহা সামনে রেখে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। ঢাকার ভেতরে লবণযুক্ত গরুর চামড়া প্রতি বর্গফুট 62 থেকে 67 টাকা এবং ঢাকার বাইরে 57 থেকে 62 টাকা নির্ধারণ করা হয়েছে। বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ে কোরবানির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণ ও পর্যালোচনা সভা শেষে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এসব তথ্য জানান। তিনি বলেন, সারা দেশে খাসির লবণযুক্ত চামড়া প্রতি বর্গফুট 25 থেকে 30 টাকা এবং বকরির 22 থেকে 25 টাকা ধরা হয়েছে। বাণিজ্য মন্ত্রী জানান, এবারও প্রায় 1 কোটির মতো পশু কোরবানি হবে, যেখান থেকে সংগ্রহ করা চামড়া ব্যবহৃত হবে দেশীয় শিল্পে। প্রয়োজনে কিছু সময়ের জন্য ওয়াটার ব্লু চামড়া রপ্তানির সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ট্যানারিগুলোর সাভারে সরিয়ে নেয় চামড়া খাত বিপর্যয়ে পড়েছে উল্লেখ করে বাণিজ্য মন্ত্রী বলেন, চামড়া পাচার রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছে। গরুর চামড়া ঢাকার ভিতরে প্রতি বর্গফুট 62 থেকে 67 টাকা, ঢাকার বাইরে প্রতি বর্গফুট 57 থেকে 62 টাকা। আর সারা দেশে, ঢাকার ভিতরে বাইরে আর কোনো ক্লাসিফিকেশন নাই, সারা দেশে খাসির চামড়া 25 থেকে 30 টাকা, বকরির চামড়া 22 থেকে 25 টাকা। রাজধানীর খামারগুলোতে বিশাল দেহি পশু। কোরবানি উপলক্ষে খামারিরা এগুলো বাজারজাত করবেন বলে জানাচ্ছেন। খামারগুলো যেন হয়ে উঠেছে হেভি ওয়েট প্রতিযোগিতার মঞ্চ। কোথাও 1000 কেজির ফ্রিজিয়ান, কোথাও 7 ফুট উচ্চতার বলদ। দাম চাওয়া হচ্ছে 10 লাখ কিংবা তারও বেশি। জাত ওজনের কারণে এই পশুগুলোই এবারের রাজধানীর পশুর বাজারের সুপারস্টার। ভাস্কর ভাদুরীর প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন রিফাত আহমেদ। খামারের গেট খুলতেই যেন চোখে পড়ে এক দানব। প্রায় 1200 কেজি ওজনের বিশালাকৃতির ফ্লেগবি ষাঁড় দাঁড়িয়ে আছে রাজকীয় ভঙ্গিতে। দেখলেই বোঝা যায় এ যেন কোনো সাধারণ গরু নয়, পুরো খামারের সম্রাট। চোখ দুটো লালচে আভায় যেন সব সময়ই সতর্ক। কেউ কাছে গেলেই ভারী নিঃশ্বাসে বাতাস কেঁপে উঠছে। মুহূর্তেই মাটি আছড়ে নিজের শক্তির জানান দিচ্ছে সে। এই ষাঁড়টির যত্নে থাকছে বাড়তি সতর্কতা। কোরবানিকে সামনে রেখে দেশের বেশিরভাগ খামারেই লালন পালন করা হচ্ছে উন্নত জাতের পশু। তবে কেরানীগঞ্জের এই খামারে বসেছে ফ্লেগবি গরুর মেলা, যার কোনোটির ওজন প্রায় 1200 কেজি, কোনোটির 1 টন। এই খামারেই দেখা মিলবে ধবধবে সাদা রঙের দুটো বিশাল বলদের।
দূর থেকে দেখলে যেন মাঠের মাঝে দাঁড়িয়ে থাকা দুটো শুভ্র পাহাড়। উচ্চতা প্রায় 7 ফুট আর প্রতিটির ওজন 800 কেজি। গরু আমরা 2 বার গোসল করি, সকালে এবং বিকাল 2 বার গোসল করি, এবং সকালে এবং বিকালে আমরা খানা খাওয়াই 2 বার, দৈনিক 2 বার খানা খাওয়াই। খানা আমরা গম, ভুসি, ভুট্টা, আবার ডাবলি। 2026-এর কোরবানিকে কেন্দ্র করে প্রতিটি খামারেই চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা। কোনো খামারে রয়েছে ছোট আকারের গরু, কোনো খামারে বড় আকারের। বড় আকারের গরুর ক্ষেত্রে বিক্রেতারা দাম হাঁকাচ্ছেন প্রায় 10 লাখ টাকারও বেশি। তাদের আশা স্বাদ আর সাধ্যের মধ্যে সমন্বয় হলে পছন্দসই গরুগুলোর প্রত্যেকটি বিক্রি হবে। কেরানীগঞ্জেরই অপর একটি খামারে রয়েছে দেশের অন্যতম বড় আকারের এই ফ্রিজিয়ান গরুটি। দূর থেকে দেখলে মনে হয় যেন কোনো বিদেশি চলচ্চিত্রের দৃশ্য বাস্তবে ধরা পড়েছে। প্রায় 1200 কেজি ওজনের এই দানবাকৃতির গরুটি এখন পুরো খামারের সব থেকে বড় আকর্ষণ। বড় আকারের তো আসলে সবাই নেয় না, 2-4টা আমাদের ফার্মের থেকে যে সব বিক্রি হয় বড় আকার তা না। ধরেন আমাদের কাছে 20টা থাকলো, ওর মধ্যে ধরেন 5টা বিক্রি হইলো, কিংবা 8টা 10টা বিক্রি হলো, 10টা আবার সামনে বছরের জন্য রাখা দিই আমরা। কোরবানির সামনে রেখে বড় আয়োজন আছে ঢাকার মোহাম্মদপুরের বিভিন্ন খামারেও, যেখানে 950 থেকে 1100 কেজি ওজনের গরুর সংখ্যা রয়েছে অনেক, যার সর্বনিম্ন দাম হাঁকা হচ্ছে 9 লক্ষ টাকা। গরুর পাশাপাশি এবারের বাজারে দেখা মিলবে গোলাপি মহিষেরও। সবচেয়ে বড় গরুর আমাদের কাছে 1150 কেজির কাছাকাছি ওজন আছে, এবং সবচেয়ে ছোট গরু যদি ওজন বলেন তাহলে 120 কেজি ওজন আছে। এই 2 ওজনের ভিতরে সব ধরনের প্রাইসের গরু রেখেছি, চেষ্টা করেছি। বিক্রেতারা বলছেন ঈদকে কেন্দ্র করে বড় আকারের গরুগুলো এবার বেশ আগেই কিনে রেখেছেন গ্রাহকেরা। হাটের ঝুঁকি কমাতে খামারের বিক্রি প্রতি বছরই বাড়ছে বলেও জানান তারা। ভাস্কর ভাদুরী, 71, ঢাকা। ঈদুল আজহা উপলক্ষে আজ থেকে শুরু হয়েছে ট্রেনের আগাম টিকিট বিক্রি। এবারও শতভাগ টিকিট ছাড়া হয়েছে অনলাইনে। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে টিকিট কালোবাজারি ঠেকাতে প্রস্তুত তারা। সেই সাথে নির্ধারিত ওয়েবসাইট ছাড়া টিকিট না কাটতে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা। এদিকে গত শুক্রবার থেকে কাউন্টার ও অনলাইনে পাওয়া যাচ্ছে বাসের আগাম টিকিট। আরও জানাচ্ছেন শাহেদুজ্জামান সাকিব। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। বুধবার সকাল 8টা থেকে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়। দুপুর 2টা থেকে অনলাইনে ছাড়া হয়েছে পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকিট। বরাবরের মতো এবারও শতভাগ অনলাইনে টিকিট বিক্রি হওয়ায় রেলওয়ে স্টেশনে যাত্রীদের ভিড় নেই। টিকিট বিক্রি সংক্রান্ত নির্দেশনা অনুযায়ী ঈদে অগ্রিম ও ফিরতি যাত্রার ক্ষেত্রে একজন যাত্রী দিনে একবার সর্বোচ্চ 4টি টিকিট কিনতে পারবেন। এসব টিকিট ফেরত দেওয়া যাবে না। সকাল 8টায় অনলাইনে ছাড়ার 1 ঘন্টার মধ্যেই বিক্রি হয়ে যায় 23 মের রেলওয়ের পশ্চিমাঞ্চলের টিকিট। তবে অনলাইনে কালোবাজারি রোধে সর্বোচ্চ প্রস্তুতির কথা জানিয়েছেন রেলওয়ে কর্তৃপক্ষ। নির্ধারিত ওয়েবসাইট এবং অ্যাপ ছাড়া অন্য কোথাও আর্থিক লেনদেন না করতে যাত্রীদের সতর্ক করেছেন তারা। কালোবাজারির ব্যাপারে আমি যাত্রী সাধারণের কাছে একটা অনুরোধ করব, রেলওয়ের নির্দিষ্ট সার্ভার ছাড়া অন্য কোনো সার্ভার বা ফেসবুক দোকান বা কম্পিউটারের দোকান বা কোনো কালোবাজারি নিকট থেকে টিকিট ক্রয় করবেন না, এতে আপনি প্রতারিত হবেন। আর কালোবাজারির প্রতিরোধের জন্য বাংলাদেশ রেলওয়ের যে নিরাপত্তা বাহিনী বা জিআরপি আছে তারা সবসময় চেষ্টা করতেছে। এদিকে গত শুক্রবার থেকে পাওয়া যাচ্ছে বাসের অগ্রিম টিকিট। তবে 23 থেকে 26 মের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি। বাসে টিকিটের দাম বাড়লেও স্বীকার করছেন না কাউন্টারের কর্মীরা। কাউন্টারে ও অনলাইনে একসাথে চলছে ঈদুল আজহার টিকিট বিক্রি। একটা গাড়িতে 15-20টা করে যাত্রী যাচ্ছে, এই অবস্থা। যাত্রী নাই তো, আমাদের যে চার্ট আছে চার্ট অনুযায়ী ভাড়া নিচ্ছে। গতবারে তাহলে সেইবারে থাকে পরে আসলে পরে হয়তো নাও পেতে পারি। পছন্দ মতো চেক পাবো না, দেখা যাক। ঈদে যাত্রী ভোগান্তি কমাতে এবার 5 জোড়া বিশেষ ট্রেন এবং কোরবানির পশু পরিবহনে 2টি ক্যাটল স্পেশাল ট্রেন চালানো হবে। ক্যাটল ট্রেন 2টি 22 ও 23 মে চলাচল করবে। শাহেদুজ্জামান সাকিব, 71, ঢাকা। এবার নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি বিদ্যুৎ কেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণে 12 কর্মকর্তা কর্মচারী দগ্ধ হয়েছেন। দুপুরে জেরা মেঘনাঘাট বিদ্যুৎ কেন্দ্রের ক্যান্টিনে বিকট শব্দে বিস্ফোরণে মুহূর্তেই পুরো ক্যান্টিনে আগুন লেগে যায়। এতে দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এর মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
রিপোর্ট করছেন সিফাত ফারুকী। সোনারগাঁয়ের জেরা মেঘনাঘাটে একটি বিদ্যুৎ কেন্দ্রের ক্যান্টিনে দুপুরের খাবারের আয়োজন চলছিল। দুপুর 1টার দিকে হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে পুরো ক্যান্টিন। মুহূর্তেই সেখানে আগুন ছড়িয়ে পড়ে, এতে দগ্ধ হন অন্তত 12 জন কর্মী। সহকর্মীরা দ্রুত আহতদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসেন। এ ঘটনায় কেউ মারা না গেলেও দগ্ধদের 6 জনের শরীরের অনেকাংশে ঝলসে গেছে বলে জানান কর্তব্যরত চিকিৎসক। একজন আইসিইউতে ও 2 জন এইচডিইউতে চিকিৎসা নিচ্ছেন। তো এর মধ্যে একজনকে আমরা সাথে সাথে আইসিইউতে অ্যারেঞ্জমেন্ট করছি এবং এটা তার 80%-এর মতো আসলে ছিল। তারও শ্বাসনালী আমরা ইনহেলেশন ইনজুরি যেটা শ্বাসনালী করার কথা বলে থাকি সেটা ছিল। আর বাকি দুজনের একজনের 55% আর একজনের 45%। ওনাদেরকেও আমরা আইসিইউতে না রেখে ওনাদের দুজনকে রাখা হয়েছে এইচডিইউ। পরে আহতদের দেখতে হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী। এ সময় তাদের চিকিৎসার খোঁজ খবর নেন তারা। সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত সহ বিস্ফোরণের ঘটনার তদন্তের আশ্বাস দেন। মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে অত্যন্ত সজাগ আছেন। উনি তীক্ষ্ণ দৃষ্টি রাখতেছেন রোগীদের উপরে যাতে বেস্ট ট্রিটমেন্ট হয় এবং আল্লাহর রহমতে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে আমরা যথাযথ পদক্ষেপ নেব বেস্ট ট্রিটমেন্ট রোগীদেরকে দেওয়ার জন্য। সেই যদি ব্যবস্থাপনাগত ত্রুটি থাকে আমরা সেটা আগামীতে শুধরাবার চেষ্টা করব। কারোর যদি কোনো গাফিলতি থেকে থাকে সেটা যদি তদন্তে প্রমাণিত হয় তাকে অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনব। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ এখনো জানা যায়নি। সিফাত ফারুকী, 71, ঢাকা। হামের টিকা দিতে সরকারের কোনো গাফিলতি নেই বলে দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, বাদ পড়া শিশুদের খুঁজে খুঁজে টিকা দেয়া হচ্ছে। টিকার সুফল পেতে কিছুটা সময় লাগবে। তদন্তের চেয়ে শিশু মৃত্যু ঠেকাতেই সরকার বেশি জোর দিচ্ছে বলেও জানান মন্ত্রী। সচিবালয়ের নিজ দপ্তরে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। শারমিনীরা রিপোর্ট। হামে প্রতিদিনই ঝরছে প্রাণ। কোলের শিশুকে হারিয়ে আর্তনাদ করছেন বাবা মা। টিকা দিয়েও নিয়ন্ত্রণে আসছে না প্রাণঘাতী এই রোগ। সরকার বলছে এখন পর্যন্ত 98% শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে, কিন্তু অ্যান্টিবডি তৈরি না হওয়ায় সুফল মিলছে না। অপেক্ষা করতে হবে আরো কিছুদিন। যে কয়েকটা বাকি আছে 1 or 2% ওগুলি চলমান এবং এখন আমরা মাইকিং করতেছি পর্যন্ত এলাকায় যারা ভ্যাকসিন পায় না, টার্গেটেড এরিয়ার বাইরে যেসব বেবিরা আছে তাদেরকে ডেকে এনে আমরা টিকা দেওয়ার ব্যবস্থা করতেছি যাতে করে একটা বাচ্চা মিজেস টিকা থেকে বাইরে না পড়ে। আপনারা জানেন একটা টিকা দেওয়ার পরে 3 to 4 উইকস টাইম লাগে অ্যান্টিবডি ক্রিয়েট হতে। সেই অ্যান্টিবডিটা ক্রিয়েট হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। স্বাস্থ্যমন্ত্রীর দাবি, টিকা দেওয়ার গাফিলতি কিংবা কোনো সংকট নেই। আগে যারা অবহেলা করেছে তাদের বিষয়ে তদন্ত হবে। তবে হামের চিকিৎসা নিশ্চিত করাই এখন বেশি গুরুত্ব দিচ্ছে তারা। তদন্ত করবো না কথাটা আমি বলি নাই। লেট আস ফেস ফার্স্ট দ্য ক্রাইসিসটা শেষ করি, এরপর এটা তো কেন্দ্রীয় সিদ্ধান্ত গভর্নমেন্টের। ইনশাল্লাহ আমরা ওই দিকে নজর দিব করার জন্য। ডেঙ্গু যেন মহামারী আকার ধারণ না করে সে বিষয়ে সরকারের প্রস্তুতি রয়েছে বলেও জানান সাকাত হোসেন। এর আগে সিনোভ্যাক ফাউন্ডেশনের অনুদান হিসেবে স্বাস্থ্যমন্ত্রীর কাছে 3,80,000 ভ্যাকসিন হস্তান্তর করা হয়। শারমিনীরা, 71, ঢাকা। ঈদ লাগছে মনে? বিকাশ পেমেন্ট সবখানে। দেশ জুড়ে বিকাশ পেমেন্টে পাচ্ছেন 8,000 টাকার বেশি অফার। হাম প্রতিরোধে অতীতে সরকারের দুর্বলতা, অদক্ষতা ও গাফিলতির কারণে দেশে এখন এই রোগ মহামারী আকারে ছাড়িয়েছে। এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দার। স্বাস্থ্য অধিদপ্তরের আশা, লক্ষ্যমাত্রার 95% শিশুকে টিকা দেওয়ায় দ্রুতই এর সুফল মিলবে। অভিভাবকরা বলছেন, স্থানীয় বিভিন্ন হাসপাতালে হাম চিকিৎসায় ভোগান্তির কারণে ঢাকামুখী হচ্ছেন রোগীরা। মোহাইমিনুল খান অপুর রিপোর্ট। ঢাকার 2 সিটিতে হাম আক্রান্ত কিছুটা কমলেও বাড়ছে আশপাশের এলাকায়। সচেতনতার অভাব ও ঘনবসতি হওয়ায় বিভিন্ন জায়গায় এখনও ঊর্ধ্বমুখী সংক্রমণ। রাজধানীতে ভর্তি রোগীদের বেশিরভাগই ঢাকার বাইরের। অভিভাবকদের অভিযোগ, স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভোগান্তি হলেও এখানে এসে চিকিৎসা পাচ্ছেন তারা। এই জায়গায় 4 দিন ছিলাম, ছুটি হয়ে গেছি পরে ওর 2 দিন পর ওর উঠছে, পরে এই জায়গায় আসছি 9 দিন ধরে। সরাসরি ভর্তি হচ্ছে পাচ্ছি, ওনার এদিকে বলছে এখানে ভর্তি হবেন। বিগত 6 দিন ধরে ভর্তি হচ্ছে, তাহলে আজকে আমাদেরকে অলরেডি রিলিজ দিয়ে দিছে। তার আলহামদুলিল্লাহ আগের থেকে ইনশাআল্লাহ ভালো আছে। গত 3 দিন আগে এই শরীরে গোটা বাড়িছে, তো আমরা মনে করছি যে এটা নর্মাল, ভালো হয়ে যাবে। বাহির থেকে ট্রান্সফার করছে, এখানে আসছে আজকে 5 দিন।
এখন আইসিইউতে ভর্তি আছে। ওর বয়স 3 বছর 7 মাস। আমার মেয়ে আনার সাথে সাথেই ডাক্তার দেখছে, দেখার পরেই আইসিইউতে দিয়ে দিচ্ছে। চিকিৎসকদের তথ্যমতে মোট রোগীর 70%-রও বেশি মহানগরীর বাইরের বাসিন্দা। তাই ফার্মেসি নির্ভর না হয়ে উপসর্গ দেখা মাত্রই হাসপাতালে আসার পরামর্শ তাদের। 30%-এর মতো ঢাকার ভিতরে সিটি কর্পোরেশন এরিয়ার ভিতরে, আর ঢাকার সিটি কর্পোরেশন এরিয়ার বাইরে 3/4 রোগী ঢাকার বাইরে থেকে এসেছে আমাদের হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে। একটা রোগীকে যখন আমি হাম নিশ্চিত মোটামুটি মনে করছি ক্লিনিক্যালি, তাকেই কিন্তু আমরা এখানে ভর্তি দিব, কারণ এখানে সব রোগীরাই আমার হাম। আমি যদি হামের সন্দেহযুক্ত একটা রোগীকে আমার মনে হচ্ছে ক্লিনিক্যালি দেখে মনে হচ্ছে এটা হাম না, তাকেও যদি আমরা এখানে ভর্তি দিয়ে দিই তাহলে কিন্তু তার জীবন আরো ঝুঁকির মুখে ফেললাম। এদিকে দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে মহাপরিচালক জানান, চলমান হাম রুবেলা টিকাদান কর্মসূচিতে লক্ষ্যমাত্রার 95% শিশুকে টিকা দেওয়া হয়েছে। হাম নির্মূল এবং সংক্রমণ নিয়ন্ত্রণে আমরা প্রায় 95% শিশুকে টিকার আওতায় ইতিমধ্যে এনে ফেলেছি, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ক্যাম্পেইনের জন্য। এবং এই লক্ষ্যে যে অংশটুকু বাকি আছে সেটির জন্য কিন্তু আপনারা জানেন যে RCM পদ্ধতি আছে, র্যাপিড কনভেনিয়েন্ট মনিটরিং। এর মাধ্যমে যারা বঞ্চিত তাদেরকে শনাক্ত করে দ্রুত আমরা আমাদের কাভারেজের মধ্যে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছি। দেশের স্বাস্থ্য ব্যবস্থা রুগ্ন দাবি করে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী জানান, বর্তমান সরকার এ খাতের উন্নয়নে কাজ করছে। হামের রোগীদের বিশেষ ব্যবস্থায় চিকিৎসা দিতে হাসপাতালগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। 2024-25-এর আপনার টিকা ক্যাম্পেইন চালানো যায়নি, হ্যাঁ, টিকা কেনা হয়নি। এবং এই স্বাস্থ্য সেক্টরে আমি একটু আগে মিটিং করেছিলাম, প্রায় ডিপার্টমেন্টেরই কোনো টাকা পয়সা নাই, লোনে ধারে আছে। হ্যাঁ, অনেক আমাদের এমপ্লয়ীদের বেতন দেওয়া হয় না। এই যে টিকাদার পোর্টার, তারা অনেক মাস ধরে বেতন পায় না। অনেক সেক্টর বলেন, অনেক প্রতিষ্ঠান বলেন, এগুলোকে সিস্টেম্যাটিকভাবে ধ্বংস করা হয়েছে। হাম পরবর্তী নিউমোনিয়া সহ অন্যান্য জটিলতা রোধে হাসপাতালগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা ও সহায়তা দেওয়া হয়েছে বলেও জানানো হয়। মহাইমিনুল খান অপু, ৭১, ঢাকা। রাজধানী ঢাকা সহ দেশের 9টি অঞ্চলে সন্ধ্যার মধ্যে তীব্র বেগে ঝড় হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এজন্য অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ঢাকা, টাঙ্গাইল, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, ময়মনসিংহ, সিলেটে ঘন্টায় 45 থেকে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। পরিস্থিতি বিবেচনায় এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া ঢাকা সহ দক্ষিণাঞ্চলে তুলনামূলক কম বৃষ্টিপাতের আশঙ্কা থাকলেও দেশের উত্তর ও মধ্যাঞ্চলের কোথাও কোথাও আগামী 72 ঘন্টা মাঝারি থেকে ভারী এবং অতি ভারী বর্ষণের শঙ্কা রয়েছে। তবে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। সবচেয়ে প্রভাবশালী আইনজীবী সমিতি সুপ্রিম কোর্ট বারের নির্বাচন শুরু হয়েছে। বুধবার সহ 2 দিন ব্যাপী চলবে ভোট গ্রহণ। সভাপতি, সম্পাদক সহ কার্যনির্বাহী কমিটির 14টি পদে লড়ছেন 40 জন প্রার্থী। আলাদাভাবে প্যানেল দিয়েছে বিএনপি, জামাত এবং এনসিপি। তবে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পায়নি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী প্যানেল। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। ভোট কেন্দ্রের সামনে সারিবদ্ধভাবে পাশাপাশি দাঁড়িয়ে বিভিন্ন প্যানেলের সমর্থকরা কেউ ভোট চাইছেন, আবার কেউ দিচ্ছেন স্লোগান। বুধবার সকালে শুরু হয় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনের প্রথম দিনের ভোট গ্রহণ। সকাল 10টা থেকে শুরু হওয়া এই ভোট চলে বিকেল 5টা পর্যন্ত। 2 দিন ব্যাপী এই নির্বাচনের দ্বিতীয় দিনের ভোট গ্রহণ হবে বৃহস্পতিবারও। এবারে নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন 11,097 জন আইনজীবী। 14টি পদের বিপরীতে লড়ছেন 40 জন প্রার্থী। নির্বাচনে বিএনপি সমর্থিত নীল, জামায়াত সমর্থিত সবুজ এবং এনসিপি সমর্থিত লাল সবুজ প্যানেলের প্রার্থীরা অংশ নিচ্ছেন। তবে আওয়ামী লীগ সমর্থিত কোনো প্যানেল এবারের নির্বাচনে নেই। আমরা আশা করছি আমাদের প্যানেল 14টা ইনশাআল্লাহ আমাদের বিজয় লাভ করবে এবং সুষ্ঠুভাবে এই ভোট অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আজকে আপনি দেখেন কত উৎসব মুখর পরিবেশে লম্বা লাইন ইতিমধ্যে আছে। নির্বাচনকে সুষ্ঠু করার জন্য আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার কথা আমরা নির্বাচন কমিশনকে বলেছি। নির্বাচনকে অংশগ্রহণমূলক উল্লেখ করে বিএনপি সমর্থক আইনজীবীরা বলছেন, দীর্ঘদিন পর স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ এসেছে। তাদের নিজের ভোট নিজে দেওয়ার অভ্যাস শুরু হয়ে গেছে গত 12ই ফেব্রুয়ারি থেকে। কাজে সেই 12ই ফেব্রুয়ারির যে জাতীয় নির্বাচন বহুদিন পরে মানুষ ভোট দিতে পেরেছে। এখন সকল নির্বাচন আগামীতে বা বর্তমানে যা হচ্ছে সবগুলোতেই সবাই স্বাধীনভাবে ভোট দিতে পারবে ইনশাল্লাহ। এখন 41 জন আইনজীবী তারা যদি মনে করে যে আমরা ফেসিস্ট, কাজে আমরা
নির্বাচনে অংশগ্রহণ করব না, কাজেই তাদেরকে তো ফিরিয়ে আনা যাবে না। তো কাজেই এইরকম যারা বলেন তারা আসলে নির্বাচনেই বিশ্বাস করে না। তবে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন জামায়াত ও এনসিপি সমর্থিত আইনজীবীরা। তাদের অভিযোগ, ভারসাম্যপূর্ণ পরিবেশ নিশ্চিত না হলে নির্বাচন নিয়ে প্রশ্ন উঠতে পারে। বিশেষ করে ফেস্টিভ্যালের সময় গত 16 বছর এখানে মারাত্মক বিপর্যয় হয়েছে। আমরা সেই ধরনের বিপর্যয় দেখতে চাই না। আমরা একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে সুষ্ঠু পরিবেশ বিরাজ করার মাধ্যমে আমরা সুপ্রিম কোর্ট বারকে বাংলাদেশের একটি অনুসরণীয় এবং অনুকরণীয় বার হিসেবে আমরা দেখতে চাই। শুধুমাত্র ক্ষমতার জোরে তারা একটি পাতানো এবং কারচুপিপূর্ণ নির্বাচন আয়োজনের দিকে এগিয়েছে। আমরা আশঙ্কা করব বা আমরা আশাবাদ রাখবো যে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে যেন এটি কখনোই না হয়। আগামীকাল ভোটগ্রহণ শেষে শুরু হবে গণনা। এরপর জানা যাবে সামনের 1 বছর কারা নেতৃত্ব দেবেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির। মাইনুল মারুফ, ৭১, ঢাকা। এবার ইউরোপীয় প্রতিষ্ঠান এয়ারবাস থেকে উড়োজাহাজ কিনতে যাচ্ছে সরকার। ৭১ টেলিভিশনকে বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত জানান, বাণিজ্য পরিবেশ ঠিক রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে এয়ারবাসকে প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। বিমান খাত নিয়ে মোহন ইসলামের ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব থাকছে আজ। ক্ষমতায় আসার ২.৫ মাসের মাথায় যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান বোয়িং থেকে ১৪টি বিমান কেনার চুক্তি করেছে বিএনপি সরকার। আলোচনা আছে অন্তর্বর্তীকালীন সরকারের শেষ সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির অংশ হিসেবে এই বিমান কিনতে হয়েছে তাদের। এমনকি ৩০ এপ্রিল ছিল চুক্তি করার শেষ দিন। এর মধ্যে চুক্তি সম্পন্ন না হলে জটিলতা বাড়ার সম্ভাবনা ছিল। তবে বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী ৭১কে জানান, চুক্তি যাচাই বাছাই করেছেন তারা। কিন্তু অনির্বাচিত সরকার ছিল, তারা যে বিষয়গুলি করেছে সেগুলো আমরা যাচাই বাছাই করে দেখলাম যে এটা যদি আমরা করি তাতে করে জনগণের জন্য একটা বোঝা হবে না। এদিকে বাংলাদেশের কাছে এয়ারবাস কোম্পানির বিমান বিক্রি করতে দীর্ঘদিন ধরে চেষ্টা করছে ইউরোপীয় ইউনিয়ন। পতিত আওয়ামী লীগের সময় এয়ারবাসের সঙ্গে প্রায় হয়ে যাওয়া চুক্তি থেমে যায়। এখন আবারও তৎপরতা বাড়িয়েছে ইউরোপ কেন্দ্রিক বিমান সংস্থাটি। প্রতিমন্ত্রী জানান, বাণিজ্য পরিবেশ ঠিক রাখতে এয়ারবাস থেকে উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইউরোপিয়ান ইউনিয়ন আমাদের সঙ্গে এত ট্রেড ব্যালেন্স করার জন্য আমাদের দরকার। আমাদের যেমন আমেরিকান ট্রেড ব্যালেন্সের জন্য আমরা এটাও করেছি। তাতে করে আমরা এয়ারবাসের সঙ্গে যেভাবে কথা বলেছি, আমরা আশা করি যে এয়ারবাসও আমরা নিব এবং এয়ারবাসের কিছু প্রপোজাল আমরা পেয়েছি ইতিমধ্যেই। 4টি ওয়াইড বডি এয়ারক্রাফট তারা প্রপোজাল দিয়েছে। আমরা এটা যাচাই বাছাই করার জন্য দিয়েছি। আমরা নেগোশিয়েট করব প্রাইস। আমরা বোয়িংয়ের সঙ্গে নেগোশিয়েট করে 65% আমরা ডিসকাউন্ট নিয়েছি। আমরা সেই প্রপোজালও এয়ারবাসকেও দিয়েছি। এদিকে বোয়িং থেকে বিমান পাওয়া শুরু হবে ২০৩১ সাল থেকে। উড়োজাহাজ সংকট কাটাতে প্রতিষ্ঠানটি থেকে এয়ারক্রাফট লিজ নিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। মোহন ইসলাম, ৭১, ঢাকা। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।